ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। অনেকদিন পরে আমি ডেইলি জিকে সেটটি কন্টিনিউ করছি। তো এখানে 10টা প্রশ্ন থাকবে এবং তোমরা যেই প্রশ্নটা যেগুলো পারবে সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে, এবং এটা হচ্ছে একটা বেস্ট একটা মাধ্যম যেখানে তোমরা কি করতে পারো না, তোমাদের প্রিপারেশন কিরকম চলছে, তো যেই এক্সামের জন্য প্রিপারেশন করো না কেন, তো সেইটা নিজেকে জাজ করে নেওয়ার জন্য খুব র্যাপিড ফায়ারের মাধ্যমে 5 থেকে 7 মিনিটের মধ্যে 10-এ তুমি কত পাচ্ছ সেটা তুমি দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে, মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপটি কোথায়, মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে অনুষ্ঠিত হয়? এটা সাল চাইছে, সময় চাই না। এবার সময়টা হচ্ছে 1973 প্রথম শুরু হয়েছিল হচ্ছে মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আর পুরুষদেরটা শুরু হয়েছিল 1975। ঠিক আছে, দুটোই ইংল্যান্ডে হয়েছিল। ঠিক আছে, মনে রেখো দুটোই ইংল্যান্ডে হয়েছিল। আচ্ছা, মহিলাদের ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ এটা শুরু হয়েছিল, যদি বলা হয় উইমেন্স ডে, সেটা হচ্ছে শুরু হয়েছিল 2009-তে, আর পুরুষদেরটা শুরু হয়েছিল তার আগে 2007-এ। ওকে, আর যেটা ইন্ডিয়া জিতেছিল। চলো দ্বিতীয় প্রশ্ন চলে যাব। বলছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা? প্রথমেই তোমাদের বলে রাখি, এই বুক রিলেটেড বই কোশ্চেন্স যেখানেই থাকবে কিন্তু স্টার মার্ক করে রাখবে। তোমাদের আগামীতে মিসলেনিয়াস বলো, তারপরে ডব্লিউবিপির যে কোনো এক্সাম, ডব্লিউবিপির এক্সাম, পুলিশের এক্সাম আসছে অনেক, বা তারপরে পিএসসির যে কোনো এক্সামের জন্য বুক রিলেটেড কিন্তু কোশ্চেন্স খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এই কোশ্চেনের উত্তরটা হবে অমর্ত্য সেন। তিনি নোবেল জয়ী অমর্ত্য সেন, তিনি ইকোনমিক্সে ওয়েলফেয়ার ইকোনমির জন্য নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, যদি সালটা জানা থাকে কত সালে নোবেল পেয়েছিলেন তাহলে অবশ্যই জানেন, আর তারপরেই তিনি ভারতরত্ন পেয়েছিলেন। তো দুটো সালই আমাকে কমেন্ট বক্সে জানিও। 3 নম্বর কোশ্চেন, ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন, সোজা প্রশ্ন একটি, কিন্তু পিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কাকে বলা হয়? এটা বলা হয় হচ্ছে বিসমার্ককে বলা হয়, জার্মানির তিনি ম্যান অফ আয়রন। আর তার নাম এই জন্য, এই বিসমার্ক যেই কাজটি করেছিলেন, জার্মানিকে ইউনিফিকেশন করেছিলেন বা একত্রীকরণ করেছিলেন, সেই কাজটাই করেছিল আমাদের হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকেও বলা হয় ভারতে ম্যান অফ ব্লাড। তো বিসমার্ক যেই কাজটি জার্মানিতে করেছিলেন, জার্মানিকে ইউনিফিকেশন করেছিলেন, একত্রীকরণ করেছিলেন, সেটাই ভারতবর্ষে করেছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তাই বল্লভভাই প্যাটেলকে ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন বলা হয়। এবং নেপোলিয়ানকে বলা হয় কি? নেপোলিয়ানকে বলা হয় ডেস্টিনি, ম্যান অফ ডেস্টিনি। ওকে, মনে রেখে দিও, ম্যান অফ ডেস্টিনি। পরের প্রশ্ন 4 নম্বর কোশ্চেন, সাধারণ ইলেকট্রিক বাল্বে যে আগের যে ফিলামেন্ট বাল্বগুলো ছিল না, সেখানে কি ভর্তি করা থাকতো, কোন গ্যাস? এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস ভর্তি করা থাকে, অথবা যদি নাইট্রোজেন না থাকে তাহলে উত্তরটা হবে আর্গন। নাইট্রোজেন না থাকলে আর্গন আনসার হবে। ঠিক আছে, আর্গনও ভর্তি করা থাকে। আর্গন সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখো, নাইট্রোজেন হচ্ছে 78% থাকে হচ্ছে কোথায়? বায়ুমণ্ডলে। ঠিক আছে, আর আর্গন সম্পর্কে জেনে রাখো, আর্গনও হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস, এবং আর্গনও হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সব থেকে বেশি বায়ুমণ্ডলে থাকে, এমনকি কার্বন ডাই অক্সাইডের থেকেও বেশি থাকে আর্গন বায়ুমণ্ডলের মধ্যে। ঠিক আছে, নিচের কোন সেক্টরটি 1991 সালে এলপিজি সংস্কারের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে? কোন সেক্টরটি? আমরা জানি ইকোনমির 3টে সেক্টর হয়, প্রাইমারি, সেকেন্ডারি এবং হচ্ছে টারশিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। তো আনসার হয়ে যাবে টারশিয়ারি সেক্টর। ওকে, টারশিয়ারি সেক্টরকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সেবা বা সার্ভিস সেক্টর। ওকে, সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে কোনগুলো? ব্যাংক, টিচিং, তারপরে রেস্টুরেন্ট, যত সেবামূলক রয়েছে সেগুলো। ওকে, আর প্রাইমারির মধ্যে এগ্রিকালচার রিলেটেড রয়েছে, যেগুলি আমরা করি এগ্রিকালচারের মধ্যে, মানে এগ্রিকালচার মানে কৃষি সম্পর্কিত। এবং সেকেন্ডারির মধ্যে রয়েছে যত ম্যানুফ্যাকচার রিলেটেড, ইন্ডাস্ট্রি রিলেটেড। ঠিক আছে, আর 1991 সালে যে এলপিজি মডেলটা ছিল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তাতে টারশিয়ারি সেক্টরই লাভবান হয়েছিল। 6 নম্বর কোশ্চেন বলছে, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়? বা কোশ্চেনটা দিতে পারে ঘুরিয়ে, যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা কমপ্লিট হয়নি, কমপ্লিশনের আগেই তাকে উইথড্র করে নেওয়া হয়েছিল? সেটা ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা শুরু হয়েছিল 1974-এ, এবং হিসেব মতন 5 বছর মানে 79-এ খতম হওয়ার কথা ছিল, কিন্তু 78-এ খতম হয়ে গেছিল। কেন না, ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে সেন্ট্রালে এসেছিল হচ্ছে নতুন একটি সরকার, অকংগ্রেসীয় প্রথম সরকার এসেছিলেন, তো সেই কারণে এটাকে উইথড্র করে নেওয়া হয়েছিল। 7 নম্বর বলছে,
জৈন ধর্মীয় সাহিত্যগুলি কোন ভাষায় রচিত? তোমরা প্রত্যেকেই জানো জৈন ভাষার গ্রন্থগুলো লেখা হতো প্রাকৃত ভাষায়, ঠিক আছে, আর বৌদ্ধ লেখা হতো পালি ভাষাতে, মনে রেখে দিও, ঠিক আছে, আনসারটা হবে প্রাকৃত। পরের প্রশ্ন বলছে কোন নৃপতিদের ক্ষত্রপ বলা হতো? এই ক্ষত্রপ অধিটা নিত কোন রাজারা? উত্তর হবে শকরা। একজন শক রাজার নাম বলো তো, খুব বিখ্যাত, তার নাম হচ্ছে রুদ্রদামেন। রুদ্রদামনের খুব বিখ্যাত একটি শিলালিপি আছে, নাম হচ্ছে জুনাগড় ইনস্ক্রিপশন বা জুনাগড় শিলালিপি। 9 নম্বর প্রশ্ন বলছে সায়েন্সের প্রশ্ন, বিজ্ঞানের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ। আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া ট্রাভেল করতে পারে না বা যেতে পারে না, তাই শূন্য মাধ্যমে শব্দ কিন্তু যেতে পারে না। 3টে মাধ্যমের মধ্যে যেতে পারে, যেটা হচ্ছে তরল, গ্যাসীয় এবং কঠিন মাধ্যমের মাধ্যমে। কঠিন মাধ্যমে সব থেকে গ্যাসের গতিবেগ বেশি হয়, ঠিক আছে। তো বলেছে যখন গ্যাসীয় মাধ্যমে বায়ু যাবে তখন হচ্ছে 0 ডিগ্রিতে তার গতিবেগ হবে হচ্ছে 332 ডিগ্রি মিটার পার সেকেন্ড। এবং গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখে দিও যে শব্দের গতিবেগ বেশ কিছু জিনিসের উপরে নির্ভর করে, তার মধ্যে উষ্ণতা 1 নম্বর। উষ্ণতা বাড়লে কমলে শব্দের গতিবেগও বাড়বে বা কমবে। আর্দ্রতা 1 নম্বর, 2 নম্বর, ঠিক আছে। এবং মাধ্যম অবশ্যই, যেটা প্রথমেই বললাম, মাধ্যম কোন মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, উষ্ণতা, আর্দ্রতা, মাধ্যম, ঠিক আছে। এই কটাই মনে রেখে দিও, 3টে। 10 নম্বর বলছে আ প্লেস কল্ড হোম, এই বইটির লেখককে। আমি আগেও বলেছি বইয়ের নাম যখনই পাবে কিন্তু একেবারে মুখস্থ করে রেখে দেবে। এই বইটির লেখক হচ্ছে, এখানে বেশি কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখা ডিরেক্ট প্রীতি সিনয়। আচ্ছা, আগে চলে এসেছে এটা সিটা। তো ধন্যবাদ, আজকের এই পর্যন্তই। 10টা প্রশ্নের মধ্যে তুমি দেখো কতগুলো পেরেছো এবং হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এইটাই হচ্ছে একটা মাধ্যম নিজেকে জাজ করে নেওয়ার। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সেট নিয়ে 10টি কোশ্চেন নিয়ে।